শিশুদের হামের প্রাদুর্ভাব কমলেও বাড়ছে প্রাপ্তবয়স্কদের। হাম ও উপসর্গ নিয়ে ঢাকার পর সবচেয়ে বেশি মৃত্যু সিলেট বিভাগে। চাঁপাইনবাবগঞ্জে সার, ডিজেল ও শ্রমের উচ্চ মূল্যে আমনের আবাদ নিয়ে বিপাকে কৃষক। উৎপাদন খরচ তোলা নিয়েই শঙ্কা। এবং জলবায়ু পরিবর্তন ও মানব সৃষ্ট কারণে ঝুঁকিতে সুন্দরবনের বাঘ। সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি বন বিভাগের। হবিগঞ্জে এনসিপির সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে উস্কানিমূলক মিথ্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল ও যুবদল। মঙ্গলবার রাতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। জেলার সব উপজেলা, পৌরসভা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেওয়া হয়। এদিকে এনসিপি ও ছাত্রদল, যুবদল উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবারের ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মাদ্রাসা বিরোধের জেরে যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে হামলা ও বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েকশো নারী পুরুষ। এ নিয়ে আরও খবর জানাতে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিরুল কবির রিটন। রিটন, আজকে কেমন পরিস্থিতি দেখছেন? স্থানীয়রা কি বলছেন? প্রতিবাদের কোনো কর্মসূচি আছে কিনা? আপনি যেমনটি বলছিলেন যে গতকাল বিক্ষোভ হয়েছে, বিক্ষোভ এবং হামলা এবং বিভিন্ন অবৃষ্টি ঘটনা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দীর্ঘ 7 ঘন্টা এমপি এবং তার পরিবার এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে সন্ধ্যায় জেলা জামাতের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। তারা বলেছে যে প্রশাসনের গাফলতির কারণেই অধ্যাপক গোলাম রসুল জেলা জামায়াতের আমির অবরুদ্ধ ছিলেন। আসলে এলাকাবাসী, আমি সকালে এসে জানতে পেরেছি, এলাকাবাসীর মধ্যে এখনো ক্ষোভ বিরাজমান। তারা বলছেন যে তার মেয়ে অনন্যার বেপরোয়া আচরণ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের উপরে নির্যাতন, অভিভাবকদের উপর নির্যাতন এবং শিক্ষকদের সাথে দুর্ব্যবহারের কারণেই দীর্ঘদিনের যে নির্যাতন এবং অনিয়ম এবং তার মেয়ের যে অত্যাচার, এটি সহ্য করতে না পেরে এক পর্যায়ে গত সোমবার এলাকাবাসী এবং মঙ্গলবার তারা ক্ষোভে ফেটে পড়ে এবং তারা এর বিচার দাবি করে। গতকাল দিনভর আন্দোলন চলেছে এলাকাবাসী। পরবর্তীতে গতকাল সন্ধ্যায় 6টা নাগাদ যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম উনি এসেছেন এবং এলাকাবাসীর সাথে কথা বলেছেন এবং তিনি এলাকাবাসীকে শান্ত করেছেন যে আজকে বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকাবাসী এবং এমপিকে নিয়ে একটি সমঝোতা বৈঠক হওয়ার কথা রয়েছে। কিন্তু এখনো এলাকাবাসী যে একটা ভালো সমাধান দাবি করছেন, যে দাবি না করলে তারা আবার যে কোনো সময় আন্দোলনে যেতে পারেন এবং এই এলাকায় গতকাল থেকে এখনো পুলিশ মোতায়েন করা রয়েছে। পরিস্থিতি যাতে গতকালের মতো আরো খারাপ না হয়, পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, এই জন্য জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ শাকিরুল। নিয়মনীতির তোয়াক্কা না করে নেত্রকোনায় গড়ে উঠছে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল। এসব হাসপাতালে প্রতিনিয়ত ঘটছে মৃত্যুর ঘটনা। 2-1টি ঘটনায় প্রশাসন লোক দেখানো ব্যবস্থা নিলেও ধরাছোঁয়ার বাইরে থাকছে সিংহভাগ। যদিও অবৈধ ক্লিনিক বাণিজ্য বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা স্বাস্থ্য অধিদপ্তরের। নেত্রকোনার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চলছে 100 শয্যার জনবলে। সেবা বঞ্চিত হচ্ছেন জেলার প্রায় 30 লাখ মানুষ। এখানে প্রতিদিন নেত্রকোনার 10 উপজেলা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে যান রোগীরা। পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে হাসপাতালের আশপাশে গড়ে ওঠা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছেন রোগীরা। সেখানে পরীক্ষার নামে প্রতারণার শিকার হচ্ছেন তারা। এসব প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কোনো অনুমোদন না থাকলেও নিয়মিত অপারেশন সহ চেম্বার করছেন সরকারি বেসরকারি চিকিৎসকরা। এসব জায়গায় মানা হচ্ছে না ন্যূনতম স্বাস্থ্য নীতিমালা। প্রায় ঘটছে রোগী মৃত্যুর ঘটনা। একটা দালাল চক্র আছে যারা হাসপাতালে অবস্থান করে এবং এইখানে হাসপাতালের ভিতরে থেকেই বাইরের লোক এবং হাসপাতালের ভিতরেরও কিছু কিছু লোক আছে, তারা মিলেই
তারা এই রুগীদেরকে বিভিন্ন ক্লিনিকে নিয়ে ভুল চিকিৎসা না হইলে আপনার যে আইডিয়ালে ডায়াবেটিস আইসা 25, অন্য জায়গায় না পরীক্ষা করছে আইসা 5, মমি সিং নে করছে এনে কোনো ডায়াবেটিস বেশি আইসে না। এরপর সরকারি হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে প্রতারিত হয়ে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ রোগীরা। প্রাইভেট হাসপাতালে নেওয়ার পর ভুল রিপোর্ট করার কারণে চিকিৎসা ভুলই হয়ে যাচ্ছে। নিয়ম মেনে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চালানো হচ্ছে দাবি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের। আগে স্টার ছিল, এখন মা ডায়াগনস্টিক সেন্টার হিসেবে এটা সিভিল সার্জন মহোদয়ের কাছে আবেদন করে আমরা বসছি। পরিবেশের যে অরিজিনাল যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু অনেকে দিতে পারে না নেত্রকোনা। অনিয়ম বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জন ও সংসদ সদস্যের। যেগুলির লাইসেন্স নাই অথবা যেগুলির লাইসেন্স পাওয়ার মতো যোগ্যতা রাখে না সেইগুলি বন্ধ করে দাও। দালালের প্রকোপও বাড়ছে, তারা বিভিন্নভাবে রোগীদেরকে প্রলোভনা দিয়ে কিছু ডাক্তারও এদের সাথে জড়িত। অবশ্যই এগুলি শাস্তিযোগ্য অপরাধ। শুধুমাত্র নাম মায়ের একটা পারমিট নিয়ে, নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে ওনারা ব্যবসাটা শুরু করে। ক্লিনিক এবং হসপিটাল পরিচালনা আইনে বিধিমালা অনুযায়ী হচ্ছে কোনো লাইসেন্সবিহীন কোনো প্রতিষ্ঠান চলবে না। নেত্রকোনায় বৈধ প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল রয়েছে 11টি, কিন্তু এর বাইরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে অন্তত শতাধিক। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে আমন মৌসুম, তবে সার আর ডিজেলের দাম বাড়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় কৃষক। সরকারি প্রণোদনার পাশাপাশি ধানের মূল্য নির্ধারণ করে দেয়ার দাবি তাদের। চাঁপাইনবাবগঞ্জে মাঠ জুড়ে এখন আমন রোপণের উৎসব। পর্যাপ্ত বৃষ্টি খরচ বাঁচিয়ে দিলেও হাসি নেই কৃষকের মুখে। গেল বছর প্রতি বস্তা ইউরিয়া সার কিনতে যেখানে কৃষকের খরচ হয়েছিল 1100 থেকে 1200 টাকা, সেখানে এবার গুনতে হচ্ছে 1450 থেকে 1500 টাকা। খরচ বেড়েছে ডিজেলেও, শ্রমিকের মজুরিতেও নেই স্বস্তি। এই বছর অতিরিক্ত খরচ, তার কারণ যে এবছর একই চোচ্ছা আবাদ শুরু হয়েছে, একই সাথে পানি হয়েছে, যে পাইটের খুব সংকট, পাইট পাচ্ছি না, হালের খুব সংকট, হাল পাচ্ছি না। আমরা এইভাবে কোনো হালে চলছি। সাহারের দাম তো আমাকে কমাইছে না, সাহারের দাম তো বাড়ছে। আমরা কি করব? আমাকে জমি জমা করে ব্যাস আমাকে জমি জমা করতে হয়েছে। সার, ডিজেল আর শ্রমিকের পেছনে ব্যয় বাড়ায় ফসলের উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়েই শঙ্কায় কৃষক। দাবি সরকারি প্রণোদনা বাড়ানোর, বাজারের সাথে সামঞ্জস্য রেখে আমনের দাম নির্ধারণ করে দেওয়ার। সাহারের দাম কমাইতে হবে, তেলের দাম কমাইতে হবে, আর ধানের দাম বাড়তি করতে হবে, তাহলে কৃষক বাঁচবে। সারের দাম বা ডিজেলের দাম বৃদ্ধিতে আমাদের উৎপাদন খরচ বাড়ছে, আমরা কিন্তু সেই উৎপাদন খরচ হিসেবে দ্রব্যমূল্যের দামটা বেশি পাবো না, আমরা বাড়াতে পারবো। এই পরিস্থিতিতে আসলে কৃষিটা কোথায় যাবে এটা বলা খুব অনিশ্চিত। আসলে কৃষকের ফসল, সবজির দাম এত হবে, এইটার দাম এটা হবে, একটা নির্ধারিত মূল্য যদি তৈরি হতো তাহলে খুবই ভালো হতো। আমন চাষাবাদে কৃষকদের সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। এ পর্যন্ত 8270 হেক্টর জমিতে রোপণ কাজ হয়েছে, যেটাকে যদি বলি 15% জমিতে রোপণ হয়েছে। এবং আবহাওয়া যেহেতু অনুকূলে আছে এবং কৃষকরা ব্যস্ত আছে ধান রোপণের জন্য, আশা করা যায় আমাদের যেটা টার্গেট সেটা আমরা অ্যাচিভ করতে পারি। মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের পাশে থেকে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবছর 53,800 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। বছর জুড়ে চাষযোগ্য, উচ্চ ফলনশীল ও রোগ সহনশীল বাড়ি ধুন্দল এক উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। চট্টগ্রামের খুলশী কৃষি গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলক চাষে মিলেছে আশাব্যঞ্জক ফলন। সংশ্লিষ্টরা বলছেন, সুস্বাদু এবং বাজারে চাহিদা থাকায় জাতটি কৃষকদের জন্য সম্ভাবনাময় একটি সবজি। মাচা জুড়ে দুলছে শত শত ধুন্দল, আর এই চিত্র চট্টগ্রামের খুলশী কৃষি গবেষণা কেন্দ্রের। বছর জুড়েই বাজারে ধুন্দলের চাহিদা থাকলেও মৌসুমের বাইরে এর উৎপাদন কমে যায়। এ সংকট কাটাতে এবার আশার খবরই দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বাড়ি ধুন্দল এক। উচ্চ ফলনশীল ও 12 মাসি এ জাত পরীক্ষামূলক চাষেই দেখাচ্ছে দারুণ সম্ভাবনা। দেশি ধুন্দলের তুলনায় এর ফলন বেশি, স্বল্প আঁশযুক্ত এবং খেতে সুস্বাদু। প্রতিটির ওজন 180 থেকে 200 গ্রাম, আর প্রতি হেক্টরে উৎপাদন হয় প্রায় 50 টন। গবেষকদের মতে উচ্চ তাপমাত্রাতেও ফুল ও ফল ধারণ করতে পারে এই জাত। ভাইরাস সহনশীল হওয়ায় উৎপাদন ঝুঁকিও তুলনামূলক কম। শীতকালে সবজি বেশি থাকে, গ্রীষ্মকালে কম থাকে, তাহলে এই সবজিটা যদি আমরা বাজারে গ্রীষ্মকালে পাই তাহলে আমাদের এই পুষ্টির চাহিদা, সবজির চাহিদা অনেকটাই মিট আপ করবে। গবেষণা সংশ্লিষ্টরা জানান, প্রতিটি ধুন্দল প্রায় একই আকৃতির হওয়ায় বাজারে এর গ্রহণযোগ্যতাও বেশি। প্রথমে
ওই মাথা তৈরি করেছি 2 ফুট বাই 2 ফুট মাথা তৈরি করার পরে গোবর 10 কেজি গোবর ওই টিএসপি এমওপি এগুলো দিয়ে আমরা মাটিগুলো রেডি করেছি। রেডি করার পর ওগুলো রোপণ করেছি। চারাগুলো 20-30 দিনের চারা আমরা রোপণ করেছি। ফসলের ক্ষেত থেকে শুরু করে ছাদ বাগান সবখানেই এই জাতের বিস্তার ঘটানো যাবে বলেও আশাবাদী গবেষণা সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। অতি ভারী বর্ষণ ও প্রবল জোয়ারের তাণ্ডবে আবারও ভাঙছে টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ। বাঁধ ক্ষতিগ্রস্ত হলে ঝুঁকিতে পড়বে পুরো দ্বীপ। ভিটেমাটি হারানোর আশঙ্কায় চরম আতঙ্কের দিন কাটাচ্ছেন বাসিন্দারা। জরুরি ভিত্তিতে ভাঙন পয়েন্টে কাজ শুরুর আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে পূর্ণাঙ্গ ও টেকসই কাজ শুরু করতে অপেক্ষা করতে হবে শীতকাল পর্যন্ত। দেশের সর্বদক্ষিণের জনপদ শাহপরীর দ্বীপ। উত্তাল ঢেউয়ের একের পর এক আঘাতে ধসে পড়ছে দ্বীপের সুরক্ষা কবচ বেড়িবাঁধ। স্থানীয়রা বলছেন গেল কয়েকদিন ধরেই সাগর উত্তাল। অস্বাভাবিক জোয়ার আর প্রবল ঢেউয়ে দ্বীপের পশ্চিম পাড়ের বেড়িবাঁধের বসানো সিসি ব্লক সরে যাচ্ছে। অনেক জায়গায় ডেবে গেছে কয়েক ফুট পর্যন্ত। এই বেড়িবাঁধটা দিয়ে 2-3 বছর লাস্টিং হয়েছে। আমরা এরকম বেড়িবাঁধ চাই। বেড়িবাঁধ এখন ফাঁড়ি সরিয়ারে ধ্বংস হয়ে যাবে আর বাড়িঘর বাসি যাবে। 2012 সালের জুনে বাঁধ ভেঙে জলোচ্ছ্বাসের পানি শাহপরীর দ্বীপে ঢুকে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর দ্বীপটি সুরক্ষায় বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পানি উন্নয়ন বোর্ড ও নৌবাহিনীর তত্ত্বাবধানে এ কাজ শেষ হয় 2022 সালে। বহু বছরের দুর্ভোগ পেরিয়ে কিছুটা স্বস্তি ফিরলেও বাঁধে ধস দেখা দেয় নতুন করে ভিটেমাটি হারানোর শঙ্কায় প্রায় 40,000 বাসিন্দা। তাই জোড়াতালির মেরামত নয়, স্থায়ী ও টেকসই বাঁধের দাবি তাদের। আশা করি থাকে মেরামত করা দিলে সরকার আছে আর মানুষের বসত বাড়ি করি নলে তো আর তো একটা তা নইবার অনজ্ঞ সরকার আলে দিও মূল্য লাস্ট টাইম মানে নতে ইয়াদ আছে বলকিম বেগুন তুলি বেলাই বেড়িবাঁধটি কমপক্ষে স্বাভাবিক অবস্থা সে 3 ফুট নিচে নেমে গেছে, যার কারণে অতিরিক্ত জোয়ার যখন হয় তখন বেড়িবাঁধ দিয়ে পানিটা দ্রুত মানুষের লোকালয়ে প্রবেশ করে। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পয়েন্টগুলোতে কাজ শুরুর আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আমাদের প্ল্যান হচ্ছে আমরা ওইখানে ইমার্জেন্সি কাজ করে এখন আপাতত এটাকে ঠেকাবো, তারপরে শীতের সময় ওইখানে আমরা হচ্ছে পার্মানেন্ট মেরামত কাজ করবো ব্লক দিয়ে। 1991 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর থেকে 2022 সাল পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারে খরচ হয়েছে 451 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। খানাখন্দ আর অব্যবস্থাপনায় পিরোজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালটি এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাস টার্মিনালটি থেকে প্রতিদিন প্রায় 14টি রুটে 6 শতাধিকের বেশি বাস ও মিনি বাসে 30 থেকে 35 হাজার যাত্রী পরিবহন করে। কয়েক হাজার যাত্রী ও বিপুল পরিমাণ মালামাল পরিবহন হলেও দীর্ঘদিন সংস্কারের অভাবে টার্মিনালে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে যাত্রী, পরিবহন শ্রমিক, চালক ও স্থানীয় ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই অভিযোগ স্থানীয়দের। দ্রুত বাস টার্মিনালটি যানবাহন চলাচলের উপযোগী করে তোলার জন্য জোর দাবি স্থানীয়দের। এ নিয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল আলম। মাহবুবুল, টার্মিনালের অব্যবস্থাপনা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। জি প্রিয়া, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি পিরোজপুর যে কেন্দ্রীয় বাস টার্মিনাল রয়েছে এই টার্মিনালটিতে। এই টার্মিনালটি 2006 সালে উদ্বোধনের পরে 20 বছর পেরিয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উন্নয়ন এখানে হয়নি, যার ফলে কিন্তু এই 20 বছরে এখানে যানবাহন চলাচলের কারণে কিন্তু এই বাস স্ট্যান্ডটিতে কিন্তু বিভিন্ন ধরনের খানাখন্দ তৈরি হয়েছে, যেখানে কিন্তু বর্ষাকাল আসলে সবচেয়ে বড় দুর্ঘটনার শিকার হয় এখানে যারা যাত্রী রয়েছে এবং এখানে যারা বাস মালিক, শ্রমিক যারা রয়েছে তারা। আপনাকে যদি একটু দেখাতে চাই, আমার সামনে একটি বড় যে কূপের মতো দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু সাধারণত সকল
ধরনের যানবাহন কিন্তু এখান থেকে বের হয়। এই যে কূপটি দেখতে পাচ্ছেন, এখান থেকে বের হওয়ার কারণে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ছোট বড় কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে এখানের যে যাত্রী সাধারণ যারা রয়েছে। তবে এখানের দৃশ্যমান কোনো উন্নয়ন না হওয়ার কারণে একদিকে যেরকম এখানে বিভিন্ন ধরনের খানাখন্দ তৈরি হয়েছে, দ্বিতীয়ত কিন্তু এখানের যে ভবনটি, বাস টার্মিনালের যে ভবনটি রয়েছে সেই ভবনটিও কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ। এখানের যে বাথরুম রয়েছে সেই বাথরুমের দরজা নেই, পাশাপাশি কিন্তু এখানের যে দেয়ালের যে পলেস্তারা সেটা কিন্তু খুলে খুলে পড়ছে, প্রায় কিন্তু ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। তাছাড়া এই টার্মিনালটি কিন্তু ছোট হওয়ার কারণে অধিক যানবাহন কিন্তু ভিতরে প্রবেশ করার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে যানবাহনে কিন্তু সংঘর্ষের কারণে কিন্তু ছোট ছোট দুর্ঘটনা হচ্ছে। পাশাপাশি যানবাহন অনেক সময় ভিতরে প্রবেশ না করাতে পারার কারণে কিন্তু যে আমাদের যে মূল সড়ক রয়েছে সেই সড়কের দুই পাশে কিন্তু বড় বড় যে পরিবহন সেখানে স্টপ করে রাখা হয়, যার কারণে সড়কটিতেও কিন্তু মাঝে মাঝে দুর্ঘটনার সৃষ্টি হয় এবং এক ধরনের ভোগান্তি তৈরি হয়। আমি এখানে যারা যাত্রী রয়েছে তাদের সাথে আমি এখানে কথা বলবো যে আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন তারা হচ্ছে। আমাদের একটু জানাবেন যে এই 20 বছরে এখানে সংস্কার না হওয়ার কারণে কি ধরনের ভোগান্তিতে আপনারা পড়ছেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই গত 20 বছর পিরোজপুর পৌর যে বাস টার্মিনাল আছে কোনো এখানে উন্নয়ন হয়নি, এখানে কোনো রিপেয়ার হয়নি এবং এই 20 বছর থেকে এটি পরিত্যক্ত এক প্রকার। আপনি এই ভবনটি ভিতরে যদি যান, একটা বাথরুম ওয়াশরুম ব্যবহার উপযোগী নেই। এখানে 6টি জেলার রুট, 6টি জেলার লোকজন আসা যাওয়া করে, মহিলারা আছেন, বয়স্ক লোক আছেন। এখানে চরম ভোগান্তি মানুষ, এখানে পুকুর হয়ে যায় রাস্তা থেকে প্রায় 3 ফিট ডাউন এই টার্মিনালটি, এবং এখানে সন্ধ্যার পরে মাদকের অভয়ারণ্য হয়ে যায় এখানে, এবং মানুষের প্রায় দুর্ঘটনা ঘটে। এবং এই টার্মিনালটি পিরোজপুরবাসীর দাবি যাতে জরুরি সংস্কার করা হয়, রিপেয়ার করা হয় এবং এখানে ওয়াশরুম করা হয় যাত্রীদের জন্য। এবং এই যে ভবনটি দেখলে মনে হয় যে মোগল আমলে তৈরি করা ভবন, এরকম মনে হয়। জি, ধন্যবাদ। জি, যেমনটি আমরা শুনছিলাম, আমরা একটু এখন জানার চেষ্টা করব পিরোজপুর যে জেলা বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রয়েছেন তার কাছ থেকে জানার চেষ্টা করব যে কি ধরনের দুর্ঘটনা এখানে ঘটে থাকে এবং শ্রমিকরা কি ধরনের ভোগান্তির শিকার হয়। জি, আমাদের একটু জানাবেন যে কি ধরনের দুর্ঘটনা এখানে হয়ে থাকে এবং শ্রমিকরা কি ধরনের ভোগান্তির শিকার হয়ে থাকে। আসসালামু আলাইকুম। এই বাস টার্মিনালের মিনিমাম প্রায় 25 বছর মতন হয়েছে। এই 25 বছর হওয়ার পরে এই 25 বছরে বাস টার্মিনালে কোনো এখন ইটও পৌরসভা আর কি মানে ফেলে নাই। এখান থেকে শুধু তারা পৌর টোল, এই পৌর শুধু টোলই নেয়। আমরা কিছুদিন আগে পৌরসভার প্রশাসক সাহেব ইউনুস স্যার আর এডিসি রেভিনিউ স্যার আসছিল, আমরা তাকে সমস্ত টার্মিনালটা ঘুরিয়ে দেখিয়েছি যে এখানে অনেক বাস অ্যাক্সিডেন্ট হয়, বাস দুর্ঘটনা কবলিত হয়, বিশাল বিশাল খাদ আছে। আপনার এই যে ভবনটি আছে, এই ভবন থেকে সব জায়গা থেকে পানি ঝরে এবং পানি পরে। আমরা চাই এই বাস টার্মিনালটা আরও মানে মিনিমাম 3 ফিট হাইট হোক এবং আধুনিক যে বাস টার্মিনাল সেইটা আমরা প্রশাসনের কাছে এবং আপনাদের কাছে আমাদের শ্রমিকদের মালিকদের একান্ত দাবি। ধন্যবাদ। জি, যেমনটি আমরা শুনছিলাম যাত্রী এবং এখানে শ্রমিক ইউনিয়নের সভাপতির কাছ থেকে যে কি ধরনের ভোগান্তি হচ্ছে। আমি এই টার্মিনালের সংস্কার বিষয় নিয়ে কথা বলেছি পৌরসভা কর্তৃপক্ষের সাথে। তারা আমাদেরকে জানিয়েছে যে বাজেট স্বল্পতার কারণে কিন্তু এখানে কোনো ধরনের উন্নয়ন হয়নি। যদি বাজেট এবং যদি তারা নির্ধারণ করতে পারে তাহলে এই যে জেলা যে বাস টার্মিনালটি রয়েছে টার্মিনালটির বিভিন্ন ধরনের সংস্কারের উদ্যোগ তারা গ্রহণ করবে। জি, এই ছিল পিরোজপুর জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মাহবুবুল আপনাকে। নিষিদ্ধ চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহার মাছ শূন্য করছে পিরোজপুরের নদী, খাল, জলাশয়কে। অতি সূক্ষ্ম ফাঁসের এই জালে আটকা পড়ে বেঘরে মারা পড়ছে মাছের পোনা ও জলজ প্রাণীও। প্রশাসন জালের ব্যবহার বন্ধে অভিযান চালালেও জেলেদের বিরত রাখতে পারছে না কোনোভাবেই। দাবি উঠছে উৎপাদনকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার। চারকোনা লোহার সাথে জুড়ে দেওয়া হয়েছে মশারির মতো জাল। মাছ শিকারের এই ফাঁদ পরিচিত চায়না দুয়ারি জাল বা ম্যাজিক জাল নামে। নদীবেষ্টিত জেলা পিরোজপুরের নদী, খাল বা জলাশয় সর্বত্রই এখন এই নিষিদ্ধ জালের দাপট। অতি সূক্ষ্ম ফাঁসের এই জালে একবার ঢুকলে আর বের হতে পারে না মাছ, পোনা, এমনকি জলজ প্রাণীও আটকা পড়ছে জালে। এতে প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি কমে যাচ্ছে দেশীয় মাছের উৎপাদন। একসময় জেলায় 50 থেকে 60 প্রজাতির দেশীয় মাছের দেখা মিললেও এখন তা নেমে এসেছে অর্ধেকে। হুমকিতে পিরোজপুরের সমৃদ্ধ মৎস্য ভাণ্ডার। চায়না জাল আছে, চাই আছে, নেট জাল, এগুলোয় মাছের যেগুলো বংশ বিস্তার করবে পোনা,
এগুলো সব ধরা পড়ে মারা পড়তেছে। আগে বুস্টার জলে চাইতে মাছ পাওয়া যায়, তো ঈদের মাছ পাওয়া যাচ্ছে না, ওতে ছোট বড় সব কিছু পাওয়া যায়। এখনই মাছের সিজনের সময় যদি দাম বেড়ে দিয়ে তাহলে পরবর্তীতে দাম শীতকালে তো আরো বেশি দাম হবে মাছের। কারেন্ট জাল থেকেও চায়না দুয়ারি জাল ভয়ঙ্কর বলছেন সংশ্লিষ্টরা। এখনই ব্যবহার বন্ধ করা না গেলে জেলায় আর দেশীয় মাছের অস্তিত্বই থাকবে না বলে আশঙ্কা। মাছের যে পোনা এটাই আপনার যে মেরে ফেলা হয়, বিদায় আপনার যে এখন মাছের অনেক সংকট দেখা দিয়েছে। সামনের যারা প্রজন্ম আছে তারা যে এই যে দেশীয় যে মাছটা কি নাম, আমি মনে হয় আশা করি তারা বলতে পারবে না। নিষিদ্ধ এই জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। গত মাসেই আমাদের প্রায় 50,000 মিটার চায়না দুয়ারি জাল আমরা নিধন করেছি এবং পুড়িয়ে ফেলেছি, এবং আমাদের প্রায় জরিমানা হয়েছে 2 লক্ষ টাকার অধিক, এবং 2 জনকে জেল দিয়েছি। পিরোজপুরের নদীখাল ও জলাশয়কে ঘিরে জীবিকা চলে হাজারো মানুষের। কিছু মানুষের অতিলোভের বলি যেন সবাই না হয়, সেজন্য সচেতনতা বাড়ানোর উপর জোর বিশিষ্টজনদের। ডিবিসি নিউজ ডেস্ক। সেতু নির্মাণের 4 বছর পেরিয়ে গেলেও এখনও নির্মিত হয়নি সংযোগ সড়ক। ফলে কোনো কাজেই আসছে না মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর উপর নির্মিত 34 কোটি টাকা ব্যয়ের এই সেতুটি। নদী পারাপারে এখনও খেয়া নৌকায় ভরসা স্থানীয়দের। যদিও এলজিইডি কর্তৃপক্ষ জানায় দ্রুতই শেষ করা হবে সংযোগ সড়কের কাজ। মানিকগঞ্জের ঘিওরের বৈকণ্ঠপুর এলাকায় কালীগঙ্গা নদীর উপর দাঁড়িয়ে আছে 34 কোটি টাকার সেতু। 2 দফায় সময় বাড়ানো হলেও এখনো শেষ হয়নি দুপাশের সংযোগ সড়কের কাজ। ফলে কোনো কাজে আসছে না সেতুটি। 2018 সালে এলজিইডির গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় সংযোগ সড়ক সহ সেতু নির্মাণের দায়িত্ব পায় অরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স ও মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ। 365 মিটার সেতু নির্মাণে ব্যয় ধরা হয় 34 কোটি 60,45,000 টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে ভূমি অধিগ্রহণ জটিলতা ও মাটি না পাওয়ায় যথাসময়ে শেষ হয়নি কাজ। জটিলতা না এখনো কাটেনি। পশ্চিম পারে এক সাইডে একটু ওই যে জমির যে একোয়ার করছে গভর্নমেন্ট, ওই একোয়ার জমির অংশীদারের নিয়ে একটু গন্ডগোল। ঘর বাড়ি এখন পর্যন্ত সরানো হয় না, গাছ এখন পর্যন্ত কাটা হয় না। সেতু থাকলেও সংযোগ সড়ক না থাকায় পারাপারে এখনো খেয়া নৌকায় ভরসা স্থানীয়দের। কৃষি কাজ করি, মালামাল মানিকগঞ্জে বেচতে পারি না, যখন লাগে ঘুরে অনেক ক্যারিং খরচা বেশি হয়ে যাইতেছে। হাঁটাচলা করা হয় না, আমাকে খেয়া ঘাট পার হন নাকি। রাত হলে অনেক রোগী মানুষ আছে, তারপর ডাক্তার কাছে নিয়ে আসবো, তখন নৌকা পাওয়া যায় না। প্রায় 20-30 গ্রামের লোকজন চলাচল করে, সরকার এটা অতি তাড়াতাড়ি যাতে করে দেয়। কর্তৃপক্ষ জানায় সেতুর সংযোগ সড়কের নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে নির্দেশনা দেয়া হয়েছে। ঠিকাদার এগ্রি করেছে যে নদীতে যেহেতু এখন নাব্যতা নেই, নৌ চলাচল করতে পারে না, তার বাল্কহেড আসতে পারে না, বাল্কহেড আসলেই আমরা ওই ইয়েতে মাটি ফেলে এটা অ্যাপ্রোচের কাজ শুরু করে দিব, এবং এই বর্ষার মধ্যেই অ্যাপ্রোচের কাজ শেষ হয়ে গেলে এরপর আমরা এর উপর কার্পেটিং করে একদম রাস্তা যান চলাচল উপযোগী করে দেব। সকল জটিলতা কাটিয়ে দ্রুত সেতুটি চলাচলের উপযোগী করার দাবি স্থানীয় বাসিন্দাদের। আশরাফুল আলম রিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। ডিবিসি সারা বাংলা সংবাদে ছিল এই এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।